কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আসলে ভারত সরকার ঠিক এই জায়গাটা যে নিয়ে যেতে চেয়েছে যে ভারতের কোনো নাগরিক সন্দেহের ঊর্ধ্বে নয়। সমস্ত বিরোধিতা মুখে করছে, কার্যক্ষেত্রে একটি রাজনৈতিক দলও কিন্তু বৃহৎ দল তারা কিন্তু বিরোধিতা করছে না। এই যে এসআইআর করে, এসআইআরটা তো আসলে আগেই বললাম ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য নয়, আসলে প্রত্যেকেই তো অনুপ্রবেশকারী। তাহলে বৈধ ভোটারটা কে? এই যে বলছে বৈধ, আগে সেই সংজ্ঞাটা দিক যে বৈধ ভোটার কারা। 2023-এ এরা আইন বদলেছে যে নির্বাচন কমিশনার কারা হবে, সেটা ওই আইনটা পাল্টে দিয়েছে। যেদিন এসআইআর শেষ হবে তা কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা করবে, কারণ যাতে কোনো প্রতিবাদ দানা বাঁধতে না পারে, প্রতিরোধ দানা বাঁধতে না পারে। রাজ্য জুড়ে এসআইআর আতঙ্ক। ইতিমধ্যেই বিরোধীরা বলছেন এই এসআইআর এর ভয়েই মানুষ আত্মহত্যা করেছে, এবং সেই এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু এই এসআইআর এ মূল কি লক্ষ্য, টার্গেটটা কি? 26-এর বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসআইআর এর প্রয়োজনীয়তা কি হলো, এ বিষয়ে জানবো। আমার সাথে রয়েছেন মানবাধিকার কর্মী রঞ্জিত সুর, তার সাথে কথা বলবো। এখন কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় সারা ভারতবর্ষে, কারণ 12টা রাজ্যে ইতিমধ্যেই এসআইআর চালু করার ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। এই এসআইআর নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনি একটা চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আসলে ভারত সরকার ঠিক এই জায়গাটা যে নিয়ে যেতে চেয়েছে যে ভারতের কোনো নাগরিক সন্দেহের ঊর্ধ্বে নয়। সেই কারণে যে গোটা আপামর জনসাধারণ যাদের 18 বছর বয়স হয়ে গেছে, তারা প্রত্যেকেই আজকে সন্দেহের তালিকায়। তাদের প্রত্যেকের নাগরিকত্ব আজকে প্রশ্নাধীন, তাদের প্রত্যেকের ভোটাধিকার আজকে প্রশ্নাধীন। এই যে এসআইআর এর মাধ্যমে তারা যেটা মুখে তাদের যে অফিসিয়াল যে অবস্থান, সেইটা হচ্ছে যে তারা স্বচ্ছ ভোটার তালিকা করতে চায়, কিন্তু আসলে এর পেছনে অনেকগুলো গূঢ় উদ্দেশ্য রয়েছে। এই যে আরএসএস বা বিজেপি যারা আজকে ভারত রাষ্ট্রটা পরিচালনা করছে, তাদের যে দীর্ঘদিনের যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, যে তারা আজকে আরএসএস এর 100 বছর পূর্ণ হতে যাচ্ছে, সেই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেও এই এসআইআর এর মাধ্যমে তারা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চাইছে। কেন আমি সে কথাটা বলছি? যে দেখুন, আপনি যদি এই 11টা যে ডকুমেন্ট তারা যে নাগরিকত্ব প্রমাণের জন্য যেটাকে করেছে, সেটা যদি দেখবেন যে ওই যে ডকুমেন্টগুলো ভারতবর্ষের কত শতাংশ মানুষের কাছে থাকতে পারে। একটু যারা সমাজের উপরি স্তরের মানুষ, তাদের কাছেই একমাত্র ওই ডকুমেন্টগুলো থাকতে পারে। তারা কি চেয়েছে? সম্পত্তির মালিক যারা মহিলা পুরুষ যাদের নামে জমি আছে, বাড়ি আছে, যারা অন্তত মাধ্যমিক পাস, সরকারি চাকুরে, এই ধরনের কাগজপত্রই তারা বেশি চেয়েছে। এই ধরনের কাগজপত্র কত সংখ্যক মানুষের কাছে রয়েছে? আজকে আপনি ভারতবর্ষের যদি পরিসংখ্যান নেন, দেখবেন যে বিশেষ করে নিম্ন বর্ণ, নিম্ন বর্গ এবং প্রান্তিক মানুষ যারা মহিলা, তাদের দেখবেন যে ব্যাপক অংশের কাছে এই ধরনের কাগজপত্র নেই। আপনি বিহারের যে উদাহরণটা দেখুন, বিহারে আমরা দেখলাম যে পুরুষ থেকে মহিলার সংখ্যা 7,20,000 বেশি মহিলার নাম কাটা গেছে। আপনি বিহারে দেখবেন যে মুসলমানদের যে নাম কাটা গেছে, তাদের যে জনসংখ্যা যত শতাংশ মুসলমান আছে, তার থেকে যে নাম কাটা যাওয়ার, সেখানে মুসলমানের শতকরা হিসেব অনেক বেশি, এবং দলিত আদিবাসী সবটাই করেছে। অর্থাৎ আরএসএস বিজেপি তাদের যে হিন্দু রাষ্ট্র, তারা এই মুসলমান, দলিত, মহিলা, আদিবাসী, তাদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায়। এই দ্বিতীয় শ্রেণীর নাগরিকে যদি তাদেরকে নিয়ে যেতে হয়, তাহলে তাদের ভোটাধিকার নিয়ে আসলে প্রশ্ন তোলা, তাদের একটা বড় অংশের ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এই এসআইআর হচ্ছে তার একটা প্রক্রিয়া। 1, 2 হচ্ছে এর মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে 2029 সালে ডিলিমিটেশন আছে। ভারতবর্ষের সমস্ত লোকসভা কেন্দ্রগুলো পুনর্বিন্যাস হবে। রাজ্যের যত লোক সংখ্যা, সে অনুযায়ী সেই রাজ্যের লোকসভার আসন নির্দিষ্ট হবে। সেই অনুযায়ী যদি এইভাবে যদি লোক সংখ্যা কমিয়ে দেওয়া যায়, যেগুলো বিরোধী রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ, যেমন দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো, সেইগুলোতে যদি এভাবে আসন কমিয়ে দেওয়া যায়, এবং যদি আপনি দেখবেন যে ইতিমধ্যে যে অভিযোগগুলো উঠেছে, যেগুলো ওদের ভাষায় যেটা হচ্ছে
কি বলে হিন্দি বলয়, সেই হিন্দি বলয়ে যে রাজ্যগুলো যেখানে আরএসএস বিজেপি অনেক বেশি শক্তিশালী, সেইখানে দেখবেন যে ভোটার সংখ্যা অনেক বেড়ে গেছে। কারণ ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে সেখানে অনেক জাল ভোটার সেসব রাজ্য ঢোকানো হয়েছে। কর্ণাটকের ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে জাল ভোটার ঢোকানো হয়। মহারাষ্ট্র দেখেছি, ইতিমধ্যে উত্তরপ্রদেশে একই ধরনের অভিযোগ কিন্তু উত্তরপ্রদেশ থেকেও আসছে। কাজেই সামগ্রিকভাবে তারা ওইভাবে দেখবেন যে ক্ষমতায় যাতে 2029 সালের পরে একটা দীর্ঘ সময় তারা ক্ষমতায় থাকতে পারে, এর মধ্যে দিয়ে কিন্তু তারা সেই লক্ষ্যের দিকেও তারা এগোচ্ছে লোকসভার ক্ষমতা পুনর্বিন্যাস করে। আমি বলছি ভোটার তালিকা এই এসআইআর করছে, তারা তাদের নথি দেবে, তাদের ডকুমেন্ট দেবে, তাহলে এনআরসির করে ক্যাম্প করতে হচ্ছে এবং এনআরসি ক্যাম্পের মধ্যে দিয়েও বলছে সেখানে আপনারা আবেদন করুন এবং সেই আবেদনের মধ্যে দিয়ে আপনারা কিন্তু এসআইআর চলে যেতে পারবেন। অর্থাৎ এনআরসিতে এনলিস্টেড আপনি হয়ে যান। এনআরসিতে আপনার যদি সেই অ্যাপ্লাই করা থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই, আজ নাহলে কাল আপনি ঠিক ভোটার লিস্টে আপনার নাম চলে। কিন্তু এই যে বারবার অভিযোগ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকছে, বহিরাগতরা ঢুকছে, তারপরে বাংলাদেশিরা ঢুকছে, এই তো অভিযোগ, যে কারণে তো ওরা চাইছে এসআইআর করতে। কারণ এই ভোটগুলো, তারপরে মৃত ভোটার যেগুলো রয়েছে, বছরের পর বছর ধরে মৃত ভোটারগুলো ভোটার তালিকায় জল করছে, অথচ সেই নামগুলো কাটা যাচ্ছে না। তাহলে এসআইআরটা কি খুব ক্ষতিকারক হয়ে যাবে বাংলার মানুষের কাছে বা দেশের মানুষের কাছে? দেখুন, এটা খুব স্পষ্টভাবে বলা দরকার যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সচেতন মানুষই চায় যে ভোটার তালিকায় যাতে কোনো ভুতুড়ে ভোটার না থাকে, কোনো মৃত ভোটারের নাম যাতে না থাকে, কোনো ভুতুড়ে ভোটার বা সাজানো ভোটার তালিকা যেন না থাকে। কিন্তু ভোটার তালিকা সংশোধনের জন্য যে পদ্ধতিগুলো রয়েছে, যে একটা প্রত্যেক বছর একটা করে সামারি রিভিশন হয়, বিধানসভার নির্বাচনের সময় রিভিশন হয়, লোকসভা নির্বাচনের সময় রিভিশন হয়, প্রতি বছর এই তালিকাগুলো আপডেশন হয়। তাহলে এই যে এত ভুতুড়ে ভোটার বা মৃত মানুষ রয়ে গেল, এগুলো কি করে রয়ে গেল, এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এটা তো এরকম নয় যে এটা হঠাৎ করে হয়েছে। আপনি দেখবেন যে এটা কিন্তু একেবারে 60-এর দশক থেকে আপনি এই ভুতুড়ে ভোটার কিন্তু নির্বাচনের যে ভোটার তালিকা থেকেছে ক্রমাগত বেড়েছে। কোনো সরকারই এটাকে কিন্তু পরিষ্কার করার জন্য উদ্যোগ সেভাবে নেয়নি। এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকেই নিতে হবে। তাহলে এটা বাদ যাওয়া উচিত ছিল। আপনি যেটা বলছেন সিএ, দেখুন সিএ ক্যাম্প করছে মানেই হচ্ছে কিন্তু যে এনআরসি করে লোক সংখ্যা তারা কিন্তু নাগরিকত্ব হারাবে। এটা হচ্ছে এই যে বিজেপি আরএসএস এর একটা ফাঁদ। সিএ হচ্ছে একটা ফাঁদ। কেন বলছি, সিএ তে আপনাকে প্রথম বাক্যেই আগে লিখতে হবে যে আমি ভারতের নাগরিক নই, আমি বাংলাদেশ থেকে এসেছি বা ভুটান থেকে এসেছি বা বার্মা থেকে এসেছি। অর্থাৎ আমি যে ভারতের নাগরিক নই, আমাকে নিজেকে সেটা ডিক্লারেশন দিতে হবে, আমাকেই বলতে হবে ভারতের নাগরিক নই। আপনি যেই মাত্র এটা আপনি লিখে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে নাগরিক হিসেবে যা যা অধিকার আপনার পাওয়ার কথা সমস্ত কিছু কিন্তু আপনি হারাবেন। আপনার সেই 2 টাকা চালই বলুন বা কোনো অধিকার, আপনার ব্যাংকের পাসবই, আপনার জমির সমস্ত কোনো অধিকারে আপনার থাকবে না। ইতিমধ্যে আসামের ক্ষেত্রে এটা আসাম হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টে সেটা তার বিরুদ্ধে মামলা, কোনোটাই টেকেনি এবং যারা আসামের এনআরসিতে বাইরে রয়েছে তাদের সমস্ত অধিকার সরকার কেড়ে নিয়েছে, আধার কার্ড কেড়ে নিয়েছে, সবকিছু নেই। সিএ তো যারা এভাবে নাম লিখবে তারা কিন্তু নিজেদের সর্বনাশ করবে এবং এটা ওই ফাঁদ এবং চিহ্নিত করা কারা বাংলাদেশি আসছে। বিজেপি আরএসএস একটা খুব মারাত্মক একটা পদক্ষেপ নিয়েছে। এটা থেকে যারাই হোক, তারা মতুয়া হোক, দলিত হোক বা সাধারণ কাস্টের লোক হোক, তাদের প্রত্যেকে কিন্তু এই বিপত্তি সম্পর্কে সচেতন থাকা দরকার। এটা একটা মারাত্মক ফাঁদ হচ্ছে। কিন্তু এ রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, শাসক বিরোধী বলতে বিজেপিকে যদি আমরা বাদ দিই, এ রাজ্যের যারা শাসক, এ রাজ্যের লেফট ফ্রন্ট রয়েছে, কংগ্রেস রয়েছে, আইএসএফ রয়েছে, তারা প্রত্যেকেই এই এসআইআর এর তীব্র বিরোধিতা করছে। অ্যাকসেপ্ট শুধুমাত্র দেখা যাচ্ছে যে বিজেপি এই এসআইআর এর কোনো রকম কোনো বিরোধিতা করছে না, তারা চাইছে এসআইআরটা হোক। তাহলে সমস্ত রাজনৈতিক দল যখন একযোগে তারা বলছে যে এসআইআর হতে দেব না, তাহলে বিজেপির ইন্টারেস্টটা তাহলে কোথা থেকে আসছে? দেখুন, আপনি এটা বললেন যে কংগ্রেস, তৃণমূল, আইএসএফ বা অন্য দলগুলো, সিপিএম, তারা বিরোধিতা করছে। সমস্ত বিরোধিতা মুখে করছে, কার্যক্ষেত্রে একটি রাজনৈতিক দলও কিন্তু বৃহৎ দল, তারা কিন্তু বিরোধিতা করছে না। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এসআইআর সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা করছে। আপনি বিহারের ক্ষেত্রে দেখুন,
এখানেও পশ্চিমবাংলায় দেখুন তৃণমূল থেকে আরম্ভ করে সব দল যার যতটা ক্ষমতা আছে তারা বিএলএ দিচ্ছে এবং এসআইআর এর জন্য যত মিটিং ডেকেছে সব জায়গায় যাচ্ছে, সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করছে। এটা তারা করতে বাধ্য। কেন এটা বলছি, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে। এই যে এসআইআর করে, এসআইআরটা তো আসলে আগেই বললাম ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য নয়, একটা বিপুল সংখ্যক মানুষকে এনআরসির মাধ্যমে যাদের ভোটাধিকার এবং নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এই মানুষগুলো যাবে কোথায়? অমিত শাহ যতই 3D বলুক, অমিত শাহ বলছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অমিত শাহ করতে পারবে না। কারণ কাউকে কোনো রাষ্ট্রে এরকম হাজার হাজার লোক তারা ঠেলে দিতে পারবেও না, আর এরা ঠেলতে চায়ও না। এই যে নাগরিকত্বহীন যে লক্ষ লক্ষ লোক বা কোটি কোটি লোক গোটা দেশ জুড়ে ভাবেন, এরা হবে সস্তার মজুর। এরা হবে সস্তার যে এই যে বড় বড় পুঁজিপতিদের মুনাফার একটা বড় শক্তি হবে এরা। এই যে পুঁজিপতিদের স্বার্থ, বিজেপি আরএসএস এর স্বার্থ, রাজনৈতিক বড় দলগুলোর স্বার্থ এখানে একটা বিন্দুতে মিলে গেছে। কারণ এই সমস্ত রাজনৈতিক দলগুলোই পুঁজিপতিদের টাকায় চলে। এই সমস্ত রাজনৈতিক দলগুলোই পুঁজিপতিদের স্বার্থ দেখার জন্য টিকে রয়েছে। যে যারাই এই সমস্ত দলগুলো যারা মুখে এসআইআর এর বিরোধিতা করছে, আপনি দেখুন কার্যক্ষেত্রে কোথাও কেউ এসআইআর এর বিরোধিতা করছে না। এবং তৃণমূলের কথা আপনি বলছেন, আরো মারাত্মক কথা। দেখুন আমরা আমার এপিডিআর একটা ছোট সংগঠন, নো এনআরসি মুভমেন্ট একটা ছোট সংগঠন। আমরা এর বিরুদ্ধে জনমত তৈরি করছি যে এসআইআর এ সত্যি সত্যি কি আছে সেই কথাগুলো মানুষকে বলছি। ছোট ছোট আমরা মিছিল করছি। সেদিন একটা বড় 25 তারিখে একটা বড় 1000-1500 মানুষের একটা ভালো মিছিল হয়েছিল। তারপর থেকে আমাদের সবার ফেসবুকের অ্যাকাউন্ট এরা বন্ধ করে দিয়েছে। পুলিশ থেকে ফেসবুককে চাপ দিয়ে এটাকে সমস্ত ফেসবুক বন্ধ, আমাদের কোনো পোস্ট ভারতবর্ষের কোনো মানুষ দেখতে পাবে না। বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইমের পুলিশ ফোন করে আমাদের বলছে আপনার অমুক পোস্টটা ডিলিট করে দিন, আপনার অমুক বক্তব্যটা আপনি লিখেছেন এটাতে আমাদের এখানে টেনশন হয়ে যেতে পারে, আপনি ডিলিট করে দিন। ওরা বলছে এই আন্দোলনের কথা, এসআইআর এর বিরুদ্ধে কেউ লিখতে পারবে না, কেউ বক্তব্য রাখতে পারবে না, কেউ রাস্তায় নামার কথা বলতে পারবে না। আপনি তৃণমূল, অথচ দেখুন মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিজে বলেছেন যে এসআইআর হচ্ছে এনআরসি, তার বিরুদ্ধাচরণ করা উচিত। সিপিএম এর পলিট ব্যুরো স্টেটমেন্ট আপনি দেখুন যে বলেছে যে এসআইআর হচ্ছে এনআরসি, এর বিরুদ্ধাচরণ করা উচিত। কিন্তু বাস্তবে কি হচ্ছে? কংগ্রেস দলকে আপনি কোথাও দেখতে পাচ্ছেন রাস্তায়? সবাই মুখে বলছে। কিন্তু সেই সিপিএম, সেই তৃণমূল দল, তারা পুলিশ দিয়ে আমাদের সবার কণ্ঠরোধ করছে। আমরা আজকে যে মিটিং করছি এখানে, যে মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে তার প্রতিবাদে। তাহলে তৃণমূল নেতারা তারা বলছে কি? তারা বলছে এসআইআর হলে রক্তগঙ্গা বইয়ে দেবো। আর আমরা শান্তশিষ্ট ভাবে আমরা মানুষকে বোঝাচ্ছি, মিটিং মিছিল করছি, জনমত তৈরি করছি। আমাদের সেই সমস্ত ফেসবুক পোস্ট তারা বন্ধ করে দিচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে এবং আমাদের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে। এই হচ্ছে বাস্তব অবস্থা। এই যে বন্যামি, এই বিচারিতা, এইটাই হচ্ছে সব কটা রাজনৈতিক দলের আজকের অবস্থান এসআইআর এর প্রশ্নে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো কদিন আগেই বলেছেন একেবারে সরাসরি, তিনি বলছেন যে দিল্লিতে ইলেকশন কমিশনের দপ্তরে যদি এই এসআইআর এ যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায়, সেক্ষেত্রে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ মানুষ দিয়ে সেখানে ধর্ণা দেবেন। এইখানেই হচ্ছে আসলে পাকটা। সিপিএম বলেছে একজনও বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না, তৃণমূল বলেছে একজনও বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না, কংগ্রেসও বলেছে একজনও বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না, বিজেপিও বলছে একজনও বৈধ ভোটার বাদ যাবে না। তাহলে আসল কথাটা হচ্ছে বৈধ ভোটারটা কে? আসল প্রশ্নটা তো এইটা। আসলে এই সমস্ত দলগুলো মিলে 2003-এ আমাদের যে নাগরিকত্ব আইন, সেখানে একটা ভয়ঙ্কর সংশোধনী এনেছে, যেখানে বলা হচ্ছে 1948 সালের জুলাই মাসের পর থেকে যারাই ভারতে এসেছে এবং নাগরিকত্ব রেজিস্ট্রেশন করায়নি, তারা প্রত্যেকে হচ্ছে অনুপ্রবেশকারী। কি ভয়ঙ্কর আইন! এবং তাতে এই সমস্ত দল ছিল, এমনকি সিপিআইএম এর লিবারেশন পর্যন্ত ছিল। এই যে আইন অনুযায়ী আমরা যারা ওপার বাংলা থেকে 1948 সালের পরে যারা এসেছে, দেশভাগের ফলে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে সর্বশান্ত হয়ে উদ্বাস্তু হয়ে এবারে এসেছে, তারা সবাই হচ্ছে অনুপ্রবেশকারী। আজকে এরা দেখবেন যে এরা যে 2002-3 বলছে, আর কিছুটা পিঠ বাঁচানোর চেষ্টা করছে একটা কাট অফ ইয়ার করে। আসলে প্রত্যেকেই তো অনুপ্রবেশকারী। তাহলে বৈধ ভোটারটা কে? এই যে বলছে বৈধ, আগে সেই সংজ্ঞাটা দিক যে বৈধ ভোটার কারা। এইখানেই হচ্ছে ফাঁকি। এবং অথচ এই দলগুলো প্রত্যেকে মিলে কিন্তু এই আইনটা করেছে। তখন কিন্তু দলিতরা বিভিন্ন জায়গায় বিরুদ্ধে আন্দোলন করেছিল, কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে ট্যাফও করেনি।
এবং কোনো দল পার্লামেন্টে কিন্তু এর বিরুদ্ধাচরণ করেনি। কি ভয়ঙ্কর আইন! তখন কিন্তু মানে কেউ আমরা বা অন্য সাধারণ মানুষ সেটা জানতোই না। সবাইকে অন্ধকারে রেখে করেছে। আজকে সেই আইন কিন্তু নির্বাচন কমিশন কার্যকরী করছে। ভারতবর্ষের যে নাগরিকত্ব আইন ছিল, তারা অত্যন্ত ভালো আইন ছিল। যেখানে ছিল জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্ন ছিল। আপনি ভারতবর্ষের জমিতে, মাটিতে, আকাশে, বাতাসে যেখানেই জন্মান না কেন ভারতের নাগরিক ছিল। কিন্তু এইখানে প্রথমে কংগ্রেস 1986 সালে এটাকে প্রথম ধাপে কেড়ে নেয় যে অন্তত বাবা-মায়ের মধ্যে একজনকে নাগরিক হতে হবে। তারপরে 2003-এ এসে অটল বিহারী বাজপেয়ী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্যাবিনেট মিনিস্টার, তিনি তখন এই আইনটা করলেন যে এখানে যে সিপিএমকে ভোটে হারাতে হবে, সেজন্য বলে সবাইকে অনুপ্রবেশ করে দিলেন, অনুপ্রবেশকারী ঘোষণা করলেন। এই আইন আজকে নির্বাচন কমিশন হুবহু নির্বাচন কমিশনার ওই সেই আইনটাকে কার্যকরী করছে। কাজে আপনি আঙুলটা নির্বাচন কমিশনের দিকে দেখালে তো হবে না, শুধু আঙুলটা নিজেদের দিকে দেখাতে হবে। আইনটা তো তোমরা করেছো। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মিনিস্টার। তাহলে বৈধ ভোটারটাকে সেই কথা, সেই সংজ্ঞাটা ওরা দিক যে কে বৈধ ভোটার। এই অনুপ্রবেশকারীর যে একটা মিথ্যে কি বলে মিথ্যে একটা হুলিয়া জারি করেছে যে দেশে এত এত অনুপ্রবেশকারী ঢুকে গেল, রোহিঙ্গা ঢুকে গেল। আমরা কেউ জীবনে একজনও যে রোহিঙ্গা চোখে দেখেছে কেউ? আপনি তো সাংবাদিকতা করেন, আপনি কজন রোহিঙ্গাকে দেখেছেন? আমি তো জীবনে এত আমি মিটিং মিছিল সারা রাজ্য জুড়ে আমরা করি, আমরা তো কোনোদিন কোনো রোহিঙ্গাকে দেখিনি। এবং তথ্য পরিসংখ্যান বলছে পশ্চিমবাংলায় 15 জন 20 জন থাকলেও থাকতে পারে, এবং যারা প্রত্যেকে UNHRCর স্বীকৃত, তাদের উদ্বাস্তু কার্ড নিয়ে তারা রয়েছে, ভারত সরকারের স্বীকৃত। যে যে পরিসংখ্যান দিচ্ছে যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ঢুকে গিয়ে যাচ্ছে, এটা কি বাস্তবতা আছে কোনো? এটাকে এবার ধরুন যে ভারতবর্ষের যে আর্থিক অবস্থা, সেখানে কি বাংলাদেশ থেকে সত্যি সত্যি লক্ষ লক্ষ লোক এসে এখানে খাওয়ার মতো পরিস্থিতি রয়েছে? ভারতবর্ষের আর্থিক অবস্থা তো বাংলাদেশ থেকে অনেক খারাপ। বরঞ্চ আপনি পরিসংখ্যান দেখবেন যে খোঁজ নিয়ে দেখবেন যে ভারতবর্ষের বহু শ্রমিক যে বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং বাংলাদেশ সরকার বিবৃতি দিয়েছে সেখানকার পররাষ্ট্রমন্ত্রী অন্তত 10 লক্ষ বেআইনি অনুপ্রবেশকারী বা ভারতীয় অনুপ্রবেশকারী বাংলাদেশে রয়েছে। কাজে এগুলো হচ্ছে রাজনীতি। এই দুটো একই ভাষাভাষী মানুষ, কিছু যাতায়াত হবেই। একই জাতিসত্তার মানুষ দুপারে রয়েছে, খুব অন্যায়ভাবে একটা দেশকে ভাগ করা হয়েছে, কিছু যাতায়াত হবেই। মিজোরামের সঙ্গে তো বর্ডার আছে, তো ওটা বন্ধ করা, বার্মার বর্ডার আছে, সেটা বন্ধ করার সাহস আছে? সেখানে তো অবাধ যাতায়াত চলে। তো বাংলার ক্ষেত্রে এত কেন? আসলে বাঙালি হচ্ছে অন্যতম টার্গেট। আসামে দেখুন বাঙালিরা কিভাবে টার্গেট হয়ে আছে, কি ভয়ঙ্করভাবে বাঙালিদের উপর নিপীড়ন চলছে। ত্রিপুরাতে বাঙালিদের এই প্রশ্নে একই রকমভাবে সমস্যা, এবং পশ্চিমবাংলা তো বটে। বাঙালিরা এই SIR এর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এইটাই বিজেপি RSS এর লক্ষ্য। কারণ বাঙালিরা প্রশ্ন করে, বাঙালিদেরকে কোনোদিন এভাবে দাবি রাখা যায় না। যে ক্ষমতায় তারা সাময়িকভাবে বিভ্রান্ত হতে পারে, মানে তারা দমে থাকতে পারে, কিন্তু আজ হোক কাল হোক কিন্তু প্রশ্ন উঠবেই এবং উঠছে যে কারণে কিন্তু এরা আমাদের মতো ছোট সংগঠনগুলো আজকে তারা কণ্ঠরোধ করছে। বলছেন বাঙালি জাগতে বাধ্য। আজকে দেখুন যেভাবে পরিযায়ী শ্রমিকদের যে পশ্চিমবাংলায় কাজ নেই, পশ্চিমবাংলার মানুষের রুটি রুজি নেই, খাবার কোথা থেকে আসবে? তারা বাধ্য হচ্ছে বিভিন্ন রাজ্যে যাচ্ছে। অথচ সেখানে তাদেরকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে, বাংলাদেশি তকমা দিয়ে, রোহিঙ্গা তকমা দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে সব বাংলাদেশিরা নাকি সব এখানে সব ঢুকে যাচ্ছে, ঢুকে আমাদের মহিলাদের দিকে নজর দিচ্ছে, আমাদের সম্পদ খেয়ে নিচ্ছে, আমাদের চাকরি খেয়ে নিচ্ছে। এই যে প্ররোচনাটা তৈরি করছে, যে পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে হামলা হলো, তাদেরকে পুশব্যাক করা হলো, পুশব্যাক ব্যাপারটাই তো বেআইনি। ভারতের আইনি ব্যবস্থায় রয়েছে যে ডিউল লিগাল প্রসেস ছাড়া কাউকে আপনি এটা করতে পারেন না, পুশব্যাক করতে পারেন না। হাইকোর্টে এ নিয়ে মামলাও হয়েছে। হাইকোর্টের মামলা কার্যকরী করলো না ভারত সরকার পুরো সেখানে রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একই রাজনীতি করছে। ধরুন এই যে সোনালী বিবির ক্ষেত্রে যে এখানে হাইকোর্টের রায় হয়েছে, তাকে 4 সপ্তাহের মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু ফিরল না। তাহলে সেটা আদালত অবমাননা হলো। বা পশ্চিমবঙ্গ সরকার কি করলো তার জন্য? এটা তোমার যে এতগুলো নাগরিক, ওরা বলছে 183 জনকে নাকি পুশব্যাক করেছে, যাদেরকে একেবারে চিহ্নিত করা হয়ে গেছে, হাইকোর্টের নির্দিষ্ট অর্ডার আছে। কোন সরকার কি কেন্দ্র, কোন রাজ্য, তারা এটা নিয়ে রাজনীতি করলো, কেউ কিন্তু তাদেরকে আনার জন্য উদ্যোগ নিল না। আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে এই যে অনুপ্রবেশ, বারবার অনুপ্রবেশে তকমা দেওয়া হচ্ছে,
বাংলাদেশ থেকে ঢুকছে বা মায়ানমার থেকে ঢুকছে বা যে কোনো বর্ডার এরিয়া থেকে, এই বর্ডারের দায়িত্ব তো রাজ্য সরকারের নয়, তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি বা অভিষেকের দায়িত্ব নয় যে যারা বর্ডারে ঢুকছে, সেটা তো সেন্ট্রালের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে বিএসএফ আছে, তারাই তো বর্ডারগুলোতে তাদের পাহারা দিয়ে এই বর্ডারগুলো চলছে, তাহলে তাদের ব্যর্থতার কোনো জায়গা নেই। অবশ্যই দেখুন, আমাদের এই আপনারা যেদিন যে ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বর্ডার আছে, এবং যে এই বিএসএফ এর বিরুদ্ধে আপনি যদি খোঁজ নেন যেসব এলাকায় রয়েছে তার চরম দুর্নীতিগ্রস্ত, সেখানে টাকা দিয়ে মানে লোক যাতায়াত করা মানে কোনো ব্যাপারই নয়। এবং একই সঙ্গে যদি এই কথা বলে যে পশ্চিমবঙ্গ সরকারের কোনো দায়িত্ব নেই, পশ্চিমবঙ্গ সরকার কিছু জানে না, এটাও মিথ্যাচার। আপনি এটা জানবেন যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন সমস্ত কিছু জানে, তাদের জ্ঞাতসারি সবটা হয়। এবং এটা হচ্ছে রাজনীতি, এই দুই সরকারের দুই দল মিলে এই রাজনীতিটা, হিন্দু মুসলমান রাজনীতিটা তারা খেলছে। যে এই যে তুইথুলি মুইথুলি, এই যে হিন্দু মুসলমানের রাজনীতি, এই যে মেরুকরণের রাজনীতি, বিভাজনের যে রাজনীতি, যে মুসলমান ভোটগুলো যাতে আমার দিকে কনসলিডেটেড থাকে, বা হিন্দু ভোট মানে কিছু গেল বাকিটা যাতে আমি পাই। আজকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজকোষের কোটি কোটি টাকা তারা নিজের হিন্দুত্ব প্রমাণ করার জন্য যেভাবে অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে খরচ করা হচ্ছে, সে একই মেরুকরণের রাজনীতি, একই সাম্প্রদায়িক রাজনীতি, একইভাবে কিন্তু ওই আপনার ভোটের রাজনীতি। এবং ভোটের রাজনীতিতে আমার কোনো আপত্তি নেই, দল থাকবে, ভোটের রাজনীতি হবে, কিন্তু সেই সাম্প্রদায়িকভাবে ভোটের রাজনীতি, জনস্বার্থ বিরোধী ভোটের রাজনীতি, যার বলি হচ্ছে সোনালী বিবির মতো মানুষরা, এটাই হচ্ছে মারাত্মক। আর যে এসআইআর যেটা হচ্ছে, এটা একেবারেই স্বচ্ছ ভোটার তালিকার জন্য নয়, ওইটা হচ্ছে একটা অজুহাত। সেই অজুহাতটাকে ব্যবহার করে তারা একদিকে হিন্দু রাষ্ট্র দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, তাদের যে স্বপ্নের হিন্দু রাষ্ট্র, যেখানে মুসলমান, দলিত, মহিলা, আদিবাসী তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদেরকে দেখতে চায় যারা, তারা সেই দিকে ঠেলছে। তাদের একটা বড় অংশকে তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। ভারতবর্ষে গণতন্ত্র টিকে আছে সর্বজনীন ভোটাধিকারের উপরে, কিন্তু এসআইআর এই সর্বজনীন ভোটাধিকারের ধারণার গোড়ায় কুড়াল মারছে। কারণ বিপুল সংখ্যক মানুষ, বিহারে ৮০ লক্ষ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ ভোটার তালিকার বাইরে গেছে, এবং পশ্চিমবাংলায় সেটা কত যাবে সেটা আমাদের আতঙ্কের বিষয়। কারণ পশ্চিমবাংলা দেশভাগের পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, কোটি কোটি মানুষ উদ্বাস্তু এখানে এসেছিল। কে জানতো যে রেজিস্ট্রেশন করতে হবে, কাগজ রাখতে হবে? পশ্চিমবাংলা বিপুল আদিবাসী মানুষ আছে, তাদের কাগজ সম্পর্কে তো ধারণাই নেই, তারা কাগজ নিয়ে চিন্তাই করে না কোনো না। পশ্চিমবাংলার যে এত নদী, বন্যা, পাহাড়, সেখানকার মানুষ কি তা কাগজ রাখবে না যে বেঁচে থাকবে? যে এই যে সামগ্রিক পরিস্থিতিটা তারা বিচারই করেনি। তারা একই সঙ্গে যেমন হিন্দু রাষ্ট্রের দিকে দিচ্ছে, অন্যদিকে পুঁজিপতিদের জন্য বিরাট একটা মানে সস্তা শ্রমিকের রিজার্ভ বাহিনী তৈরি করছে। একই সঙ্গে যে 2029-এর ডিলিমিটেশন, তার জন্য তারা লোকসভার যে সংখ্যা, যে এমএলএ এমপি সংখ্যা ম্যানিপুলেট করার জন্য জমি তৈরি করছে, যাতে আবার তারা ক্ষমতায় যেতে পারে 2029-এ এবং দীর্ঘ সময় ক্ষমতা থাকতে পারে। এই একটা দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী, গভীর অনেক চিন্তা ভাবনার ফসল হচ্ছে এই এসআইআর। এবং এটা আজকে হয়নি, এটা আপনি 2023-এ যে আপনি দেখুন, নির্বাচন কমিশন আইনটা কিন্তু 2023-এ পাল্টেছে, যেখানে কিন্তু এই যে এখন যারা নির্বাচন কমিশনার আছে, 2023-এ আইন হয়েছে, এদের বিরুদ্ধে কোনো রকম মামলা করা যাবে না, কি ফৌজদারি কি সিভিল কোনো মামলা করা যাবে না। মানে শুধু যতদিন ক্ষমতা থাকবে ততদিন নয়, যতদিন বেঁচে থাকবে ততদিন এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এদের এই নির্বাচন সংক্রান্ত কাজকর্মের জন্য। এবং ওই 2023-এ এরা আইন বদলেছে যে নির্বাচন কমিশনার কারা হবে, সেটা ওই আইনটা পাল্টে দিয়েছে। আগে ছিল প্রধান বিচারপতি, লোকসভা বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী। এরা করলো কি, প্রধান বিচারপতিকে এখান থেকে সরিয়ে দিল, বলল প্রধানমন্ত্রী, লোকসভা বিরোধী দলের নেতা, আর এখন ক্যাবিনেট মিনিস্টার, মানে 2:1, মানে সবসময় এরা মানে নিজেরাই সরকারই ঠিক করবে। এইটা পুরো সংবিধানের ধারণারই বিপরীতে। কাজে চিন্তাটা অনেক দিন থেকে হতে হতে গতবার ওরা আগে এনআরসিটা করার চেষ্টা করেছিল 18, 19, 20 সালে, যে জনগণনার সঙ্গে, সেখানে ধাক্কা খেয়েছে, মানুষ রেজিস্ট করেছে। এবার সেই রাস্তায় যেতে ভয় পেয়েছে, তার ভোটের সঙ্গে জুড়ে এটাকে তারা এটাকে এবার এই এসআইআর এর মাধ্যমে নামিয়েছে। অথচ আমরা এতকাল ধরে
যতবার এই ইন্টেন্সিভ রিভিশন হয়েছে সেটা কিন্তু ভোটের থেকে যথেষ্ট সময় দূরত্ব রেখে হয়েছে। এইবারে সেটাকে দেখবেন যেদিন এসআইআর শেষ হবে তার কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা করবে, কারণ যাতে কোনো প্রতিবাদ দানা বাঁধতে না পারে, প্রতিরোধ দানা বাঁধতে না পারে। এবং এই প্রত্যেকটা রাজনৈতিক দল, বিহারে যে ৮০ লক্ষ লোক নাম বাদ গেছে, ৮০ লক্ষ প্রাপ্তবয়স্ক ৮০ লক্ষ মানুষ বাদে গেছে। মানে যারা ভোটার তালিকায় নেই, মানে আগেও ছিল না, এখনো নেই, তার বাইরে তো ওখানে প্রাপ্তবয়স্ক লোক আছে। ভোটার তালিকায় নাম থাকা তো বাধ্যতামূলক নয়, ওখানে ৮০ লক্ষ লোক বাদে গেছে। এবার এখানেও যারা তার এই দলগুলো কি করলো, যে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে দিয়ে এই ৮০ লক্ষ লোক গেল, তারা দলগুলো চলে গেল তার ভোটের ময়দানে। এখানেও তাই হবে, যে ওখানে তাদের ভোটে যেতে নাই আসক, এমএলএ এমপি যত মধু তো ওইখানে, তারা ওইখানে দৌড়লো। এখানেও একই তেনে হবে। মানুষগুলো আজকে ভয়ঙ্কর একটা মহাশূন্যে ঝুলে রয়েছে। এই জায়গাটাই হচ্ছে, যেমন আসামে যেমন ১৯ লক্ষ মানুষ যাদের এনআরসিতে, যাদের নাগরিকত্ব চলে গেল, সেই মানুষগুলো আজকে মহাশূন্যে ঝুলে রয়েছে। এখানেও এখানে কত সংখ্যা হবে আমরা জানি না, এবং আজকে উঠতে হয়। আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন যে এখানে একের পর এক মৃত্যু ঘটছে এনআরসির ভয়ে, এই মৃত্যু সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াবে, মানে সেটা শুধু আত্মহত্যা কি, কোথায় গিয়ে এই মৃত্যু, মানে এটার পরিণতি যে কোথায় গিয়ে দাঁড়াবে। মানে দেশভাগের পরে, স্বাধীনতার পরে বাঙালির সামনে এত বড় বিপদ আর আসেনি। এটা ভয়ঙ্কর একটা বিপদের মুখে কিন্তু আজকে বাঙালি দাঁড়িয়ে আছে। বাঙালি যদি এর বিরুদ্ধে নিজের সর্বনাশের মুখে দাঁড়িয়ে যদি রুখে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু বাঙালিকে মানে পস্তাতে হবে। কিন্তু আমরা আশাবাদী, বাংলার ইতিহাস কিন্তু একথা বলে না, বাঙালি ঠিক মানে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেই, এটা আমরা নিশ্চিত। অর্থাৎ এই এসআইআর নিয়ে যে বিশ্লেষণ চলছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মুখ থেকে আমরা এসআইআর সম্পর্কিত যে তথ্য বা তাদের বক্তব্য শুনছি, আশা করব নির্বাচন কমিশন যেভাবে যে প্রক্রিয়াতে এই এসআইআর চালু করছে, সেই এসআইআর প্রক্রিয়ায় একজন বৈধ ভোটার যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সেদিকেই যখন নজর রাখে। এবং রাজ্যের মানুষ শুধু নয়, বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এসআইআর শুরু হওয়ার প্রক্রিয়ার একেবারে মুখে। ফলে এসআইআর নিয়ে যে আতঙ্ক পরিবেশ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে যে ভয় ভীতি কাজ করছে, আশা করা যায় নির্বাচন কমিশন নজর অবশ্যই সেদিকে দেবে, এই আশা রেখে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে এসআইআর নিয়ে মানুষ কি বলছেন।